আজকে আমার বিষয় দেওয়া হয়েছিল বিবাহ। তো বিবাহ নীতিটা একটা ঠাকুরের বিশেষ নীতি। বিবাহ মা কথার অর্থ হলো বিশেষভাবে বহন করা। তো আমরা এখন দেখতে পাই যে বিবাহটা একটা খেলনায় পরিণত হচ্ছে, কিন্তু শ্রী ঠাকুর বললেন যে বিবাহকে খেলনা ভাবিও না, সাবধান, বিবাহকে খেলনা ভাবিও না, যাহাতে তোমার জীবন ও জনন জড়িত। তো আমরা কিন্তু তার দিকে যাই না। তিনি বলছেন, শ্রী ঠাকুর বলছেন, উৎবর্ধন আর উন্নয়ন আর সুপ্রজনন, এই তো বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না কভুল। আমরা কিন্তু যেমন তেমন বিয়েই এখন হচ্ছে। ওই আগের মা বলে গেলেন যে স্বামীর প্রতি শ্রদ্ধা থাকলে সুসন্তান আসে। সেই স্বামীর প্রতি শ্রদ্ধাটা আসবে কি করে? বর মানে তো সে বরণীয়, সে সব দিক দিয়ে শ্রেষ্ঠ হবে, সেটা আজকাল হচ্ছে না। শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে এক জায়গায় বলছেন যে একটু ব্যাকা করে সিগারেট ধরালেই তার প্রতি মেয়েরা ঢলে পড়ে। ঠিক কেমন মেয়ে? সে তেমন শিক্ষায় শিক্ষিত হচ্ছে। আজকে আমাদের তথাকথিত আমরা লিটারেটেড হচ্ছি, এডুকেটেড হচ্ছি না। লিটারেটেড হতে গিয়ে আমি ভাবছি আমি কিসে কম যাই, আমার বয়সী একটি ছেলেকে বিবাহ করব। কিন্তু তিনি তা বলছেন না। তিনি বলছেন যে বরণীয় যিনি, তাকেই তুমি গ্রহণ করো জীবনে। কেন? তিনি বলছেন, আবার বলছেন যে মেয়ে বরে বরণ করে সেই বিয়েতেই সমাজ বাড়ে। তো মেয়ে যদি বরকে বরণ করবে, তো বরকে তেমন বড় হতে হবে। বর মানেই তো যে বললাম বরণীয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমি দেখি, আগেকার দিনে যেটা হতো যে ওই স্বয়ংবর সভায় আমরা দ্রৌপদীকে দেখে থাকি যে তিনি স্বয়ংবর সভায় মালা বদল যখন করছেন, তার আগে দেখে নিচ্ছেন রাজা ধীরাজরা সব বসে আছেন, তারা প্রত্যেকে তাদের ওই ধনুর ভাঙতে এসছেন, কেউ পারলেন না, অর্জুন পারলেন, এবং সে ওই আগে থেকেই কিন্তু তাকে শ্রেষ্ঠত্বে বরণ করেই নিয়েছে। কিন্তু তবুও পরখ হলো তার বাবার নির্দেশে। তারপরে তাকে যখন মনোনয়ন করলেন, সেই শ্রেষ্ঠ মানুষটিকে বরণ করার ফলে কিন্তু অভিমন্যুর মতো সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করলো। তো আমরা যদি তেমন করে না চলি তাহলে তো এমন হবেই। শ্রী ঠাকুর বলছেন মেয়েদের রকমই হচ্ছে শ্রেয়ের দিকে যাওয়া, শ্রেয়ের আশ্রয়ে যাওয়া। তিনি বলছেন আজকে বিজ্ঞান ইউজেনিক্স অনেক এগিয়েছে। সে কি করছে? গরুর বেশি করে দুধ আসে যাতে সেই ব্যবস্থা করছে, কুকুরকে বেশি হিংস্র করে তুলছে, এবং ধান বেশি ফসল হচ্ছে, এতটা অবধিও গেছে। কিন্তু ইউজেনিক্স কিন্তু চরিত্র বদলাতে পারছে না মানুষের। মানুষের যে চরিত্র বদলানোর দরকার, সুসন্তান আসার জন্য ওই বিবাহটা সুন্দর হওয়া দরকার, ওই শ্রেষ্ঠ মানুষটাই হওয়া দরকার। আমরা আজকে দেখি, তিনি বলছেন বর্ণের হিসাব আগে করিস। আমরা আগে দেখি কি ছেলেটা কি চাকরি করে, মা বাবা দেখে আগে ছেলেটা কি চাকরি করে, কত বড় রোজগার করে, সেইটা আগে দেখে। তিনি কিন্তু তিনি বলছেন না, তিনি বলছেন আগে বর্ণ, তারপরে বংশ, তারপরে স্বাস্থ্য, তারপরে বিদ্যা, তার শেষে গিয়ে কর্ম তার কি করে দেখতে হয়। আমাদের যে দুই বোন, আমাদের দুই বোনের বিয়ে দিয়েছেন আমার বাবা মা, কিন্তু পুরোটাই কিন্তু ওইভাবে দিয়েছেন যেমন করে ঠাকুর বলেছেন। আমার বাবা মা আগে কর্ম দেখেননি। আমার দিদির যখন বিয়ে হয়, দিরাগমনে যখন দিদি আসেন, তখন তাকে আমার মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কিছু করে ঠরে তো? এমনটা হতে হবে। তো আমরা কিন্তু কেউ অসুখী নেই। কেন? আমরা জানি আমার স্বামী শ্রেষ্ঠ মানুষ। কেন? তিনি ঠাকুরের মানুষ, তিনি একজন শ্রেষ্ঠকে ধরে আছেন, এটা আমার মা বুঝিয়ে দিয়েছেন। তো সেই জন্য ওই শ্রেষ্ঠ মানুষটিকে বরণ করতে হবে জীবনে, নাহলে তো শ্রদ্ধা আসবে না। শ্রদ্ধা না আসলে ওই নিকৃষ্ট সন্তানে জন্মগ্রহণ করছে। ওই বিজ্ঞান কিছু করতে পারবে না যতক্ষণ না আমি ওই শ্রেষ্ঠকে আমি আনত হব। শ্রেষ্ঠতে আনত না হলে, ওই জন্য তিনি বলছেন যে উন্নয়ন আর সুপ্রজনন, এই তো বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। আমরা দেখতে পাই। তারপরে বলছেন যে অনুনম বিবাহ হচ্ছে কি সেকেন্ড ক্লাস বিবাহ। ফার্স্ট ক্লাস বিবাহ হচ্ছেন, তিনি বলছেন যে বর্ণ একই বর্ণের ভিন্ন গোত্রের বিবাহটা হচ্ছে ফার্স্ট ক্লাস বিবাহ। সেকেন্ড ক্লাস হচ্ছে যে উচ্চ বর্ণের ছেলে নিম্ন বর্ণের মেয়ে যদি বিবাহ হয়, সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস ম্যারেজ, অর্থাৎ অনুলোম বিবাহ। আর প্রতিলোম বিবাহকে তিনি বলছেন প্রতিলোম একদম সর্বনাশের পথে নিয়ে যাবে। তিনি বলছেন প্রতিলোম সন্তান হাতের তেলোতে পশম গজাতে পারে, বাট প্রতিলোম সন্তান কখনো ভালো হতে পারেন না, এমনটাই তিনি বলছেন। তো আমরা আগেকার দিনে কিন্তু দেখেছি। আর আমাদের মানুষ এখন কতটা নিকৃষ্ট হয়ে গেছে দেখুন। কিন্তু একটা জন্তু জানোয়ার, সে কিন্তু কালকেই দেখছিলাম ঠাকুরের বইতে, তিনি বলছেন যে একটা শালিক পাখি কিন্তু একটা শালিক পাখির সঙ্গেই মিলিত হয়, অন্য জাতে ওরা যায় না। কুকুরও তাই, বিড়ালও তাই, হায়নাও তাই। মানুষ কেন এত নিকৃষ্ট হয়ে যাচ্ছে? সে কেন যাচ্ছে? তার নিচু কাস্টে যাচ্ছে কেন? আজকে একটি ঘটনা বলি। আমার খুব জানাশোনা, সে কোটিপতি,
বিয়ে করেছে তিনি একজন ঘোষের ছেলে, বিয়ে করেছেন একটি ব্রাহ্মণের মেয়েকে। আজকে তার জীবন জেরবার, 3টে ছেলে এবং আমার স্বামীর খুব জানাশোনা। নিত্য তার কাছে ফোন আসছে, বলছে তোমার বউ কত ভালো, তোমার প্রতি কত শ্রদ্ধা ভক্তি, আমার বউ আমাকে একটু শ্রদ্ধা করে না। আজকে ওই যে ভালোবাসা করে বিয়ে করেছে, তখনকার মতো ওই যে ঠাকুরের কথা যে ব্যাগা করে সিগারেট ধরেছে তাই দেখে পছন্দ হয়েছে, কিন্তু আগেকার দিনে তা হতো না। ওই যে স্বয়ংবর সভা ছিল, ওটা কিন্তু ঠিকঠাক ছিল। ওই যে তার ওই বীরত্ব দেখে তাকে আমি শ্রদ্ধায় তার প্রতি আনত হলাম। নারী নীতিতেও আছে যে ওই বিবাহ নীতির উপর একটা বাণীতে আছে যে বিবাহকে খেলনা ভাবিও না, কারণ ওই উদ্বর্ধন সুপ্রজনন যার মধ্যে জড়িত আছে। তা ওই যে করলো ছেলেটি, আজকে 3টে ছেলে কিন্তু একদম জুয়েল বলতে মানে তথাকথিত লিটারেটেড ইঞ্জিনিয়ার, একজন আরেকজন সায়েন্স ইঞ্জিনিয়ার, একজন মনে হয় কম্পিউটার ইঞ্জিনিয়ার, বাট শান্তি নেই। বলছে আমার কথা কেউ মানে না বাড়িতে, আমার বউ এখন বলছে তুমি তো আমার থেকে নিকৃষ্ট। ঠাকুরও তাই বলছেন যে একটা সময় গিয়ে মেয়ে হয়তো, মেয়েদের রকমই হচ্ছে শ্রেয়ের আশ্রয়ে যাওয়া, হয়তো কোনোভাবে বিপাকে পড়ে কোনোভাবে ভুল করে বিয়ে করে ফেললো, কিন্তু একটা টাইমে গিয়ে মিলনের সময় তার সত্তা নাড়া দেবেই দেবে। এটা শ্রী শ্রী ঠাকুরের অমোঘ বাণী, তাকে আমরা ভগবান মনে করি। চন্দ্র সূর্য মিথ্যা হতে পারে, তিনি মিথ্যা হবেন না। তাই আমাদের ওই শ্রেয়ের পথেই যেতে হবে। আমাদের মায়েদের অনেক ডিউটি, আজকে যেহেতু মাতৃ সম্মেলন চলছে তাই বলি, আমরাই আমাদের মেয়েদের বোঝাবো। কারণ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেন যে বিবাহ নীতি নিয়ে আগে থেকে ছোট বয়স থেকে মেয়েদের বুঝিয়ে দেওয়া উচিত যে তুমি কাকে গ্রহণ করতে পারো আর কাকে গ্রহণ করতে পারো না। রিসেন্টলি ঠাকুরবাড়ি গিয়েছিলাম, সেখানে আচার্যদেবের সামনে একটি মা গেছেন তার বাচ্চাকে নিয়ে, বাবা মা দুজনেই দাঁড়িয়েছে, বলছে আমার বাচ্চাটা না কথা শোনে না, ভীষণ দুরন্ত। আচার্যদেব খুব রেগে গিয়ে বলেন কি, আমি যদি প্রধানমন্ত্রী হতাম না, ক্যালাস ছেলে মেয়ের বিবাহ দিতাম না। বাবা মা ক্যালাস হলে ছেলে মেয়ে ক্যালাস হবেই, এত ক্যালাস। এমনভাবে তিনি বিরক্ত হয়ে বলেন। তাহলে দেখুন আমাদের কতখানি অ্যালার্ট থাকতে হবে, আমাকে দেখে আমার পরবর্তী জেনারেশন শিখবে, তাই আমাকেও তো তেমন হতে হবে। আমি যদি আজকে আমার স্বামীকে শ্রদ্ধা করতে না পারি, সে ওটাই শিখছে, ওটাই বলছে, ওটাই তৈরি করছে জীবনে, এছাড়া আর কোনো উপায় নেই। তাই আসুন আমরা এই বিবাহ নীতিটাকে তিনি বলছেন ঠিক করতে হবে। চিত্তরঞ্জন দাস তার কাছে ছিলেন, সেই ঠাকুরের কাছে, তিনি বলছেন দাসদা আর কিছুদিন থেকে গেলে হয় না? বলছে না ঠাকুর, আমার অনেক কাজ, আমি না গেলে হবে না। তাই এমন কোনো মানুষ আপনি তৈরি করতে পারেননি? তো বলছে কিভাবে তৈরি করা যায়? বলছে আমি তো বলি শুরু থেকে শুরু করতে হয়। কেমন করে? না ওই কয়েকটি সুবিবাহ দিতে হবে, সবর্ণে বিবাহ দিতে হবে, যাতে ওই তিনিও বলছেন যে স্বাভাবিকভাবে যদি ব্রিডিং হয় সেক্ষেত্রে কিন্তু সন্তান পিতার থেকেও বেশি ইন্টেলিজেন্ট হয়, তবেই সেটা সুস্থ বিবাহ। তো ওইরকম কয়েকটা বিবাহ দিন, তবে জাতি তৈরি হবে, তারপরে কি আপনি দেশকে ঠিক করতে পারবেন, এছাড়া সম্ভব নয়। সবাই ভালো থাকুন, টাইম হয়ে গেছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সময়টা খুবই কম, আমরা তো তাকে নিয়ে চলি, আমাদের সময়ের দিকে খেয়াল করেই আমাদের চলা উচিত, না হলে কিন্তু আমাদের চাকে চলাটা ঠিকঠাক হয় না। আমি খুব বড় বড় কথা বলে গেলাম, আমার চলন চরিত্রে সেটা নেই, আমাকে কেউ মানবে না। তাই আসুন আমরা তাকে নিয়ে চলি, তার মনের মতো হয়ে ওঠার চেষ্টা করি। আপনারাও ঠাকুরের কাছে প্রার্থনা করবেন দয়া করে আমি যেন তার মনের মতো হয়ে উঠতে পারি, তার খুশির খোরাক হতে পারি। সবার মঙ্গল কামনা করে শেষ করলাম। জয় গুরু, বন্দেই পুরুষোত্তমম।